নমস্কার। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আমার যে ইউটিউব চ্যানেল আছে জ্যোতিষ আচার্য পণ্ডিত হৃদয় মাধব দুবে, আপনারা যদি কোনো শুভ দিন নির্ণয় করাতে চান, কোনো জটক বিচার করাতে চান, পুষ্টি বিশ্লেষণ করাতে চান, কোনো গ্রহ শান্তি করানোর ইচ্ছা থাকে, বাস্তু জাগ করানোর ইচ্ছা থাকে, বিভিন্ন ধরনের ষটকর্ম, বশীকরণ আদি ষটকর্ম করা হয়ে থাকে, তাহলে আপনারা আমার সঙ্গে অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরে যোগাযোগ করতে পারেন। আমাদের এই ফোন নাম্বারটা সবসময় খোলা থাকে 9732153765। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে আপনি আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস পাঠালে আপনি অনলাইন পরিষেবা পাবেন পুষ্টি বিশ্লেষণের। এইসব বিষয়ে আপনাদের আমরা সাহায্য করতে পারবো এবং শুল্কাদি ভিজিট কত টাকা কি খরচা হবে আমাদের এই ফোন নাম্বারে ফোন করলে আমাদের যারা প্রতিষ্ঠানের আরও অনেকে আছে তারা ফোন রিসিভ করে আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব, যে বিষয়টা প্রতিটা মানুষের কাছে একটা জিজ্ঞাসা। সেটা হচ্ছে ম্যারেজ ম্যাচিং, অর্থাৎ বিবাহ জটক বিচার। জ্যোতিষের একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান যুগে এত বেশি দাম্পত্য কলহ, এত বেশি বিবাহ বিচ্ছেদ, এত বেশি পারিবারিক কলহ, এই সমস্ত কিছুর থেকে মুক্তি পেতে গেলে আমরা বিবাহ করার আগে যদি আমরা ম্যারেজ ম্যাচিং জটক বিচার করিয়ে বিবাহ করি, তাহলে এইসব সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এটা দুটো ভাগে ভাগ। এক পার্টনারশিপ ম্যাচিং, আপনি কারোর সঙ্গে যৌথ ব্যবসা করবেন, সেখানেও এটা আপনি কার্যকর করতে পারবেন। আর আপনি কাউকে বিবাহ করে জীবন অতিবাহিত করতে চান, সন্তান জন্মদান করতে চান, সেই ক্ষেত্রে এটা আপনি গ্রহণ করবেন আপনার জীবনে। বিবাহ জটক বিচার, বিবাহ করার আগে মূল বিষয় যেটা দেখতে হবে সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। যদি কোনো বিবাহে মাঙ্গলিক দোষ থাকে, সেই মাঙ্গলিক দোষটা যদি উভয়ের কুণ্ডলিতে খণ্ডিত না হয়, তাহলে কিন্তু আপনার জটক বিচার যদি খুব ভালো হয়ে থাকে, তাহলেও আপনি বিবাহ জীবনে সুখী হতে পারবেন না। বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে হট টাইম প্রতিটা সময় আপনাকে কষ্ট দেবে। মঙ্গল সম্বন্ধে ভিডিও আছে, দেখবেন। তবুও শুরুতে আমি মঙ্গলের বিষয়ে একটু বলি। লগ্নে ব্যয়ে চ পাতালে জামিত্রে চ অষ্টমে কুজে ভার্যা ভর্তি বিনাশায় ভর্তুশ্চ স্ত্রী বিনাশন। অর্থাৎ এখানে ঋষি বলতে চাইছে, লগ্নে যদি মঙ্গল থাকে, চতুর্থ স্থানে যদি মঙ্গল থাকে, সপ্তম স্থানে যদি মঙ্গল থাকে, অষ্টম স্থানে যদি মঙ্গল থাকে, দ্বাদশ স্থানে যদি মঙ্গল থাকে, পাত্রের যদি এই স্থানে মঙ্গল অবস্থান করে, তাহলে বিবাহের পর স্ত্রী মৃত্যুর কথা এখানে বলা হয়েছে। আর এই পাত্রের যদি লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করে, বিবাহের পর স্বামীর মৃত্যুর কথা এখানে বলা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার জ্যোতিষ জীবনের অভিজ্ঞতা দিয়ে টোটাল ম্যাচিংটাকে 100 পয়েন্ট আমি দিই। এমনি একটা জোটক আমি আলোচনায় আসছি, যেখানে অষ্টকূট বিচারের কথা বলা হয়েছে। বর্ণ, বৈশ্য, তারা, জনি, গহমত্রী, গণ, ভকুট, নারী। বর্ণ, বৈশ্য, তারা, জনি। বর্ণ 1 গুণ, বৈশ্য 2 গুণ, তারা 3 গুণ, জনি 4 গুণ, গহমত্রী 5 গুণ, গণ 6 গুণ, ভকুট 7 গুণ, নারী 8 গুণ। টোটাল মিলিয়ে 36 গুণ হয় অষ্টকূট বিচারে। এই 36 গুণের মধ্যে যদি 13.5 গুণ লাভ করে, তাহলে বিবাহের বিষয়ে আমরা চিন্তা করতে পারি যে এই পাত্রের সঙ্গে এই পাত্রীর আমরা বিবাহ দিতে পারি। তারপর অন্যান্য বিচারের কথা আমরা ভাবব। যদি দেখা গেল যে অষ্টকূট গণনা করতে গিয়ে আমরা দেখলাম যে 13.5 গুণের নিচে গুণ পাচ্ছে, অর্থাৎ 10 পাচ্ছে, 11 পাচ্ছে, 12 পাচ্ছে, আপ টু 13 পাচ্ছে, তাহলে আদার্স বিচারের খুব প্রয়োজনীয়তা নেই, আর কিছু দেখার দরকার নেই। কিন্তু আমার 36 ইয়ার জ্যোতিষের অভিজ্ঞতার থেকে আমি যে কোনো জটক বিচার করতে গেলে প্রথমে আমি পাত্র পাত্রীর কুণ্ডলিতে মঙ্গল দোষ আছে কিনা দেখি। আর মঙ্গল দোষ যদি থাকে, আর সেই মঙ্গল দোষের যদি কাট না থাকে, তাহলে আমি বলি যে অষ্টকূট বিচারে যদি আপনার 28 গুণও পেয়ে থাকে, তাহলে সেই বিবাহ কখনো সুখের হবে না। অর্থাৎ
মাঙ্গলিক দোষ সহ অষ্টকূট বিচার সহ টোটাল এই বিচারটাকে আমি 100 গুণ ধরছি। 100-100-র মধ্যে পার্সেন্টেজ কত পাচ্ছে তারপরে বিবাহের মত দেওয়া উচিত। এইভাবে একটা বিবাহ বিষয়ে আমি দীর্ঘদিন ধরে আমার যজমানদের আমি হেল্প করে আসছি। সেই আমার অভিজ্ঞতা এবং কমসে কম আমার জ্যোতিষ জীবনে 4-5 হাজার জটক বিচার আমি করার সুযোগ পেয়েছি মা অন্নপূর্ণার কৃপায়। এবং যাদেরকে ইয়েস বলেছি তারা সুখে সংসার জীবন যাপন করছে, এবং যাদের আমি না বলেছি হয়তো যে শোনার ইচ্ছা ছিল কিন্তু কোনো উপায় ছিল না, দুটো পরিবার বিবাহের জন্য মত হয়ে গেছিল, বিবাহ দিয়ে ফেলেছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের ক্লেশ ভোগ করছে। এখন 100 গুণ কি, যদি আপনার মঙ্গল শুদ্ধ হয়ে যায়, অর্থাৎ পাত্রের এবং পাত্রীর পুষ্টিতে মাঙ্গলিক দোষের কোনো প্রভাব না থাকে, উভয়ের কুণ্ডলিতে মাঙ্গলিক দোষ আছে, যদি পাত্র ডাবল মাঙ্গলিক হয়, পাত্রী ডাবল মাঙ্গলিক হয়, তাহলে মঙ্গল শুদ্ধ হয়ে গেল, তখন সে 50 পেয়ে গেল। এবং 50 পাওয়ার পর আমি অষ্টকূট বিচার করতে গিয়ে যদি আমি 13.5 গুণ পাই, তাহলে 63.5 গুণ যদি আমি পেয়ে থাকি, তাহলে কিন্তু 100-র মধ্যে 63.5 গুণ অতি উত্তম মিলন বলে আমি মনে করি। 60%-এর উপরে মিলনটা হতে হবে। এখানে আপনার মঙ্গল শুদ্ধ হয়ে গেছে আর অষ্টকূটে মিলছে না, সেক্ষেত্রেও যদি বিবাহ দিই তাহলে বিবাহ জীবন এতটা খারাপ হবে না। কিন্তু যদি মঙ্গলের দোষ থাকে আর অষ্টকূট বিচারে আপনি অনেক বেশি গুণ পেয়ে থাকেন, অথচ মঙ্গল শুদ্ধিকরণ হয়নি, যদি আপনি বিবাহ দেন, তাহলে বিবাহ জীবন কখনো সুখের হবে না। তাই জটক বিচারের সঙ্গে দুটো বিষয়কে পারস্পরিক আমাদেরকে বিচার করতে হবে। প্রথম মঙ্গলের দোষ, যদি মঙ্গল শুদ্ধি হয়ে যায় তখন অষ্টকূট বিচার। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে আমাদের জানাচ্ছি। অনেকে মঙ্গলের দোষের ব্যাপারে ভাবেই না, অষ্টকূট বিচারে যখন গুণ বেশি পেয়ে গেল, 18 গুণের বেশি, উনি বিবাহ দেন। তাহলে মঙ্গল সম্বন্ধে আমাদের ক্লিয়ার করলাম। মঙ্গল সম্বন্ধে আমার আরো অনেক আগের ভিডিও আছে, ভালো করে দেখবেন, সমস্ত কিছু বুঝতে পারবেন। এখন অষ্টকূট নিয়ে আমাদের সঙ্গে আমি আলোচনা করছি। অষ্টকূটে বর্ণ, বৈশ্য, তারা, যোনি। বর্ণ কি আমরা সকলেই জানি যে বর্ণ 4 ধরনের: ব্রাহ্মণ বর্ণ, ক্ষত্রিয় বর্ণ, বৈশ্য বর্ণ এবং শুদ্ধ বর্ণ। আমাদের যে রাশি আছে, সমস্ত রাশির একটা বর্ণ আছে। যেমন আপনি ধরুন মীন রাশি হচ্ছে ব্রাহ্মণ বর্ণ, কর্কট রাশি ব্রাহ্মণ বর্ণ, বৃশ্চিক রাশি ব্রাহ্মণ বর্ণ। তাহলে এই 3টা রাশি ব্রাহ্মণ বর্ণের রাশি। আবার মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ, সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ, ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ। এই 3টা রাশিকে ক্ষত্রিয় বর্ণ হিসেবে আমরা বিচার করছি। বৃষ রাশি বৈশ্য বর্ণ, কন্যা রাশি বৈশ্য বর্ণ, মকর রাশি বৈশ্য বর্ণ। এই 3টা রাশিকে আমরা বৈশ্য বর্ণ হিসেবে ধরতে পারি। এরপরে আপনার মিথুন রাশি শূদ্র বর্ণ, মিথুন রাশির পর তুলা রাশি শুদ্ধ বর্ণ, এবং তুলার পর কুম্ভ রাশিকে শূদ্র বর্ণের রাশি হিসাবে ধরা হয়। অর্থাৎ আমরা দেখব যে কোনো জটক বিচার করতে গেলে প্রথমে বর্ণ বিচার আসছে, যার গুণ পাবো 1। যদি ব্রাহ্মণ বর্ণের পাত্র হয় আর ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বর্ণের পাত্রী হয়, তাহলে বর্ণ শুদ্ধি হচ্ছে, সেখানে 1 গুণ আমরা পাবো। কিন্তু দেখা গেল কি, যে ব্রাহ্মণ বর্ণের পাত্রী আর ক্ষত্রিয় বর্ণের পাত্র, বৈশ্য বর্ণের পাত্র, শুদ্ধ বর্ণের পাত্র যদি হয়, তাহলে সে দোষ, বর্ণদোষ পড়াতে 0 পাবে, অর্থাৎ বর্ণদোষের নাম্বার পাবে না। সেই রকম ক্ষত্রিয়র পাত্র বৈশ্য এবং শূদ্রের পাত্রীর সঙ্গে বিবাহ দেওয়া যাবে। বৈশ্যের পাত্র বৈশ্যের পাত্রীর সঙ্গে এবং শূদ্রের পাত্রীর সঙ্গে বিবাহ দেওয়া যাবে। শূদ্রের পাত্র শুধুমাত্র শূদ্র জাতির পাত্রীর মধ্যে বিবাহ দিতে হবে। একজন শূদ্র জাতির পাত্রের সঙ্গে যদি আমরা ব্রাহ্মণ বর্ণের বিবাহ দিই, শুদ্ধ বর্ণের সে ব্রাহ্মণ বর্ণের বিবাহ দিই, তাহলে সেই বিবাহ কিন্তু শুভকর হবে না। এই বর্ণের মধ্যে স্বভাব, খাদ্যরুচি, সংস্কৃতি, শিক্ষা, বংশ পরম্পরা, পরম্পরাকে ধরে চলা, সামাজিক ব্যবহার, শারীরিক সৌন্দর্য, শারীরিক, মানসিক, আত্মিক বল, এই বর্ণের মধ্যে সমস্ত কিছু আসছে। যদি দেখা যায় হীন বর্ণের পাত্র এবং উত্তম বর্ণের কন্যার বিবাহ হয়েছে, তাহলে
পাত্রের প্রতি কন্যার বিভিন্ন ধরনের আধিপত্যর ফলে দাম্পত্য কলহের বাতাবরণ তৈরি হবে। সেই ক্ষেত্রে বিবাহ দিতে গেলে প্রথমে বর্ণবিচার আবশ্যক। যদি আমরা বর্ণবিচার না করিয়ে বিবাহ দিই তাহলে কিন্তু বিবাহ জীবনে যে ধরনের সুখ সমৃদ্ধি, ভালোবাসা, আনুগত্য, অ্যাডজাস্টমেন্ট আমরা আশা করব সেগুলো কিন্তু আমরা বাস্তবে বিবাহ জীবনে পাবো না। তাই অষ্টকূটের বর্ণকূট প্রথমে বিচার্য বিষয়। যদি বর্ণকূট ঠিক হয়ে যায়, বর্ণের পরে বৈশ্যকূট, যে বৈশ্যকূটকে আমরা দুগুণ পাই। বৈশ্যকূটের ক্ষেত্রে দুগুণের কথা বলা হয়েছে। আমরা সমস্ত প্রাণীকে 4 ভাগে ভাগ করি। চতুষ্পদ, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, গরু, কুকুর, এরা সবাই চতুষ্পদ জন্তুর মধ্যে পড়ে। নর, দ্বিপদ, এরা দ্বিপদ চতুষ্পদ বিভিন্ন ধরনের পশু, এবং দ্বিপদ মানুষ, বিশেষ করে মানুষকে ধরা হয়েছে, সেখানে আরো দ্বিপদ আছে। এবং জলচর, কিছু আমাদের প্রাণী যারা জলে বসবাস করে, এবং কিছু প্রাণী বনচর যারা বনে বসবাস করে, আর কিছু প্রাণী কীট যারা বিভিন্ন ধরনের গর্তে বা বিভিন্ন ঘরের স্যাঁতস্যাঁতে জায়গাতে অবস্থান করে। এই 4 ভাগে, এই 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে কি চতুষ্পদ, দ্বিপদ নর, তারপরে জলচর, তারপরে বনচর, তারপরে কীট, এইভাবে ভাগ করা হয়েছে। এই ভাগ অনুযায়ী আমরা কিন্তু পরবর্তীকালে বৈশ্য বিচারটা করব। রাশিগুলোকে এইভাবে 4 ভাগে ভাগ, যেমন মেষ রাশি চতুষ্পদ রাশি, বৃষ রাশি চতুষ্পদ রাশি, মিথুন রাশি দ্বিপদ রাশি, এবং কর্কট রাশি জলচর কীট রাশি। জলচর কীট রাশি। আবার আপনার এবারে কর্কটের পর সিংহ, এটা সিংহ রাশি চতুষ্পদ বনচর রাশি। কন্যা দ্বিপদ গ্রামে বা নগরে বসবাস করা রাশি। তুলা রাশি দ্বিপদ রাশি। বৃশ্চিক রাশি জল রাশি, জলচর রাশি এবং কীট। ধনু উভয়চর রাশি, এরা জলেও বসবাস করে, এরা ডাঙাতেও বসবাস করে, এরা উভয়চর রাশি। মকর, এরা ডাঙাতেও বসবাস করে, এরা জলেও বসবাস করে। কুম্ভ দ্বিপদ রাশি, এবং মীন এরা জলচর রাশি এবং কীট। অর্থাৎ এইভাবে সমস্ত রাশিগুলোকে আমরা বিচার করতে পারি। অর্থাৎ যদি পাত্র চতুষ্পদ হয় তাহলে চতুষ্পদ পাত্রীর সঙ্গে তার বিবাহ দিলে শুভ। পাত্র যদি চতুষ্পদ হয় তার নরের সঙ্গে বিবাহ দিলে 2 গুণ পাবে না, 1 গুণ পাবে। তার জলচরের সঙ্গে বিবাহ দিলে, কন্যা জলচর হলে 1 গুণ পাবে, কন্যা বনচর হলে 1 গুণ পাবে, এবং কন্যা কীট রাশিগত হলে 1 গুণ পাবে। এইভাবে আমরা কিন্তু বৈশ্য বিচারটা করব। অর্থাৎ 5 ধরনের জিনিস এখানে বৈশ্য হিসাবে আমাদের ব্যবহার করছি। প্রাণী চতুষ্পদ, নর, বনচর, জলচর এবং কীট, সমস্ত রাশিগুলোকে এই 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা রাশির বৈশ্য। যেমন আমি যদি মনে করুন যে একজন কীট, তার চতুষ্পদের সঙ্গে বিয়ে হবে, সেটা শুভ। আর আমি যদি বলি একজন বনচর, তার সঙ্গে নরের বিবাহ হবে, তাহলে সেখানে 0। একজন বনচরের সঙ্গে একজন নর বা দ্বিপদ গ্রামে বসবাসকারী মানুষের, একজন বনচর রাশি, সে কখনো বৈশ্য হতে পারে না। অর্থাৎ সিংহের বৈশ্য একটা মানুষ হতে পারে না। আবার অন্যদিকে যদি দেখি আমি যে দ্বিপদ নরের ক্ষেত্রে নরের সঙ্গে কিন্তু বনচর বৈশ্য হবে। যদি পাত্র নর বৈশ্য হয়, দ্বিপদ বৈশ্য হয়, সেক্ষেত্রে তার বনচর যদি পাত্রী হয় তখন সে 1 গুণ পাবে। একজন দ্বিপদ প্রাণী অর্থাৎ মানুষের, বিশেষ করে মানুষের একটা বাঘকে সে বশে রাখতে পারে। কিন্তু একটা বাঘ যে চতুষ্পদ বনচর রাশি, বনে বসবাস করে, সে একজন দ্বিপদ নরকে তার বশে রাখতে পারে না। এখানে বৈশ্যটা এইভাবে বিচার করা হচ্ছে। এই বিষয়ে কিন্তু আমাদের দেখতে হবে যে পাত্র এবং পাত্রী বৈশ্য শুদ্ধি হচ্ছে কিনা। যদি পাত্র ও পাত্রীর বৈশ্য শুদ্ধি না হয় তাহলে একজন একজনকে সম্মান করবে না, একজন একজনকে মানবে না, একজন একজনের সঙ্গে
পরামর্শ করে জীবনে অগ্রসর হবে না, তার মানসিকতার মধ্যে বড়চর, তার মধ্যে একটা উগ্র মানসিকতা, আধিপত্যর মানসিকতা, অনুগত হয়ে না থাকার মানসিকতা, এই মানসিকতা তার মধ্যে দেখা যাবে। কিন্তু একজন দ্বিপদ নয়, সে দ্বিপদ রাশি, সে কিন্তু একটা সময় আসবে সে অ্যাডজাস্টমেন্ট করে সবাইকে নিজের বশে রাখতে পারে, বা প্রয়োজনে সে অন্যের বশে থাকার জন্য নিজের মনকে বুঝাতে পারে। এইভাবে বৈশ্য বিচারটা আমাদের করতে হবে। যদি আমরা সূক্ষ্মভাবে বর্ণ বিচার এবং বৈশ্য বিচার করে এবং সঙ্গে সঙ্গে যদি আমরা মঙ্গল শুদ্ধি করে বিবাহ বিষয়ে অগ্রসর হই, তাহলে আগামী বিবাহ জীবন সুখকর হবে। অষ্টকূটের মধ্যে আজকে বর্ণকূট এবং বৈশ্যকূট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই আলোচনা শোনার পর যদি আপনাদের কোনো প্রশ্ন মনে জিজ্ঞাসা তৈরি করে, তাহলে আমার কমেন্টে জানাবেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বা আমাকেও যদি কোনো পরামর্শ দেওয়ার কথা আপনারা ভাবেন, অনেকে অ্যাস্ট্রোলজার আমার হয়তো এই জটক বিচার সম্বন্ধে আলোচনা শুনবেন, তাহলে তারা কিন্তু আমাকে পরামর্শ দেবেন, আমি সেভাবে পরবর্তীকালে আলোচনাটা আরো বিস্তারিত করার চেষ্টা করব। কিন্তু মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বর্ণ এবং বৈশ্য ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ বিজনেস পার্টনারশিপের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আমার সঙ্গে এইসব বিষয়ে আমাদের আলোচনা করার ইচ্ছা থাকলে আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনারা ফোন করে আমার সঙ্গে আলোচনার সুযোগ নিতে পারেন। প্রত্যেককে ধন্যবাদ।